বাংলাদেশ সুস্থির হচ্ছে না কেন? কারণ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা এড়াই গেছি যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পরে অস্থিরতা থাকে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই অস্থিরতা কতদিন থাকবে সেটা নির্ভর করে একটাই বিষয়ের উপরে, নতুন সরকার কতটা পূর্ণাঙ্গভাবে বিপ্লবী। আমরা সেটাকেই বলছিলাম বিপ্লবী সরকার। ইতিহাসে যেই সরকার বিপ্লবের ম্যান্ডেট নিয়ে, বিপ্লবী কর্মসূচি নিয়ে স্পষ্টভাবে পুরানো রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র করে, সেখানে অস্থিরতা তুলনামূলকভাবে কম সময় দূর হয়ে যায়। কারণ সেখানে থাকে ক্ষমতা স্পষ্ট কেন্দ্র, আদর্শিক এবং রাজনৈতিক পরিচ্ছন্নতা। আর এখানে বলে রাষ্ট্র সংস্কার করব, আর সব পুরানো কিছু সবকিছু রেখে দিছে। অন্যদিকে সরকার যেখানে না ঘরকা না ঘটকা, আধা বিপ্লবী, পুরানা এলিট আর নতুন শক্তির মধ্যে দোদুল্যমান, সেখানে অস্থিরতা লম্বা হয়। তাই হয়েছে প্রফেসর ইউনূস সরকারে পুরানো এলিট আর নতুন শক্তির একটা কোয়ালিশন হয়েছে। ফ্রান্সে বিপ্লব হয়েছে 1789 সালে। এরপরে দশক ধরে অস্থিরতা চলছে। মূল কারণ ছিল বিপ্লবের প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্তের অভাব। অর্থাৎ সমস্যাটা বিপ্লব না, সমস্যাটা হলো অসম্পূর্ণ বিপ্লব। বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করা। প্রফেসর ইউনূস কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই আমাদের অনেক সাপোর্ট সত্ত্বেও। যত বেশি বিপ্লবী সরকার হয় তত দ্রুত ক্ষমতার প্রশ্ন মীমাংসিত হয়, তত দ্রুত দেশ স্থিতিশীল হয়। বিপ্লবকে যে থামায় দেয় যায় সরকার, অস্থিরতা তার পিছু ছাড়ে না, প্রফেসর ইউনূসেরও পিছু ছাড়বে না। কিন্তু বিপ্লব যে সম্পূর্ণ করে, স্থিতিশীলতা তার অনিবার্য ফল। আজকের অস্থিরতা, অরাজকতা সবকিছুর দায় ওই ছাত্রদের, যারা প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। প্রফেসর ইউনূসের পেছনে ছাত্রদের ছবিটা দেখান, কারা কারা আছে। এই সব কয়টার দায়িত্ব এটা, এরাই প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। এই দায় নিতে হবে, ছাত্রদেরকে নিতে হবে, ওয়াকারকে নিতে হবে, রাজনৈতিক দলকে নিতে হবে, আসিফ নজরুলকে নিতে হবে, যারা এই সরকার গঠন করছে, সবার এটা দায়।